নমস্কার সবাইকে। ইকোর স্টোরিজে আপনাদের স্বাগত জানাই। আমাদের এই চ্যানেলটিতে আমরা তুলে ধরতে চাই বাংলার গৌরবময় ইতিহাসের কিছু অজানা এবং হারিয়ে যাওয়া গল্প। আজকে আমাদের পরিবেশনা জগৎ শেঠের বংশকথা। সমস্ত তথ্য নেওয়া হয়েছে কৌশিক মজুমদারের গবেষণাপত্র থেকে, যা বুক ফর্ম নামে একটি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। বাঙালির খুব কমই হয়তো জানেন যে জগৎ শেঠ একটি প্রাপ্ত পদবী। এটি কোনো নাম নয়, এটি সে পরিবারের সদস্যদের পদবীটি দেওয়া হয়েছিল যারা সেখানে সুলতানিয়ত আমলের বাংলাতে ব্যাংকিং বা বাণিজ্য জড়িত কারণে বাংলার বিভিন্ন সমাজের মধ্যে ছড়িয়েছিলেন। আজ তাদের নিয়ে এই গল্প শুরু করছি। জগৎ শেঠ বংশের কথা। কৌশিক মজুমদার। শেঠের বংশ হায় ঐশ্বর্য কথা সমস্ত ভারতের রাষ্ট্র প্রবাদের মতো। জগৎ শেঠের নাম বঙ্গে যথাতথা লক্ষ মুদ্রা সমকক্ষ জাহ্নবীর মতো। শতমুখে বাণিজ্যের স্রোতে অনিবার ঢলিছে সম্পদ রাশি সমুদ্র ভাণ্ডারে। আপনি নবাব যিনি অন্য কোন ঝাড় ঋণপাশে বাধা সদা যাহার দুয়ারে। নবীনচন্দ্র সেন, পলাশির যুদ্ধ। বড়লোকদের নিয়ে বাড়াবাড়ি চিরকালের। বড়লোক মানে শুধুই মাপে নয়, দামেও বটে। জবের থেকে পুঁজি সমাজের অনেকের থেকে একজনের হাতে জমা হতে শুরু করেছে, তবে থেকেই বড়লোকদের বলবালা। পুঁজি প্রাথমিকভাবে যেটা দেয় তা হলে ক্রয়ের ক্ষমতা, আর পুঁজিপতিরা একসময় ক্রয়ের কয়টা বাদ দিয়ে শুধু ক্ষমতার সন্ধানে থাকেন। যে যাই বলুক, এ এক সারস্ত সত্য। বৈদিক যুগ থেকে ভারতে ব্রাহ্মণ আর বৈশ্যরা কিংমেকার, বিদেশেও তাই। এর বোধই হয়নি কোনোদিন। আর তা বাংলা ইতিহাসের বুঝতে গেলে ইংরেজিতে যাকে বলে ফলো দ্য মানি ট্রেড, সোজা কথা দেখতে হবে টাকার ধারা কোন খাতে বইছে। রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সব পালাবদলের পিছনেই এই টাকার হাত অস্বীকার করা যায় না। আর ঠিক এই কারণেই জগৎ শেঠের ইতিহাস এতটা গুরুত্বপূর্ণ। যে পলাশির যুদ্ধ ভারতের রাজনৈতিক স্থিতিকে চিরকালের মতো বদলে দিয়েছিল, আপাত দৃষ্টিতে তাতে মূল অভিনেতা হিসেবে ক্লাইভ, সিরাজ কিংবা মীর জাফর, এমনকি ঘাসেটি বেগমের নাম উঠে এলেও জগৎ শেঠ নামটা অনেকটা আঁধারেই থেকে যায়। বড় জোর যারা একটু ইতিহাস পড়েছি তারা জানি এই জগৎ শেঠ আসলে কারো নাম নয়, পদবী। এটাও জেনেছি কিভাবে ক্লাইভ তখনকার জগৎ শেঠ উমিচাঁদকে ফাঁকি দেওয়ার জন্য দুখানা দলিল তৈরি করেন, যাদের একটা ছিল সাদা কাগজে, অন্যটা লাল। লালে উমিচাঁদের প্রাপ্য ছিল 20 লক্ষ টাকা, আর সাদায় কিচ্ছু না, একেবারে শূন্য। উমিচাঁদ সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের সময় বুঝতেই পারেননি ক্লাইভ তাকে কোন জালে ভাসাচ্ছে। তবে এসব অনেক পরের গল্প। শুরু থেকে শুরু করা যাক। কেমন ছিল সেই পরিবার যাকে নিয়ে ঐতিহাসিক নিখিলনাথ রায় লিখে গেছেন, ধনসম্পত্তিতে তাহারা যেরূপ শ্রেষ্ঠ ছিলেন, সেরূপ ভারত সাম্রাজ্যে তাহাদের ক্ষমতাও অপরিসীম হইয়া উঠিয়াছিল। অর্থ ও ক্ষমতা বলে জগৎ শেঠগণ অষ্টাদশ শতাব্দীর ভারতবর্ষে এক অভাবনীয় কাণ্ডের অবতারণা করিয়া তুলেন। বাদশাহ নবাব হইতে ক্ষুদ্র ক্ষুদ্র রাজা জমিদার পর্যন্ত তাহাদের অজস্র অর্থ বৃষ্টিতে অভিষিক্ত হইয়া উঠিতেন। বিদেশিক ইংরেজ ফরাসিগণ তাহাদের অনুগ্রহ ব্যতীত বাণিজ্য কার্যের পরিচালনায় সক্ষম হইতেন না। মুর্শিদাবাদের নবাবগণ সর্বদাই তাহাদের মুখাপেক্ষা করিতেন। কি বাণিজ্য, কি রাজ্য,
সমস্ত বিজয়ী সেই ধনকুবের গণের সাহায্য ব্যতীত কদাচ সম্পন্ন হইত না। অষ্টাদশ শতাব্দীর যাবতীয় রাজনৈতিক কার্য তাহাদের পরামর্শের উপরই নির্ভর করত। তাহাদের কথায় নবাবী প্রাপিত হইত এবং তাহাদের ইঙ্গিত মাত্রই নবাবের নবাবীও গিয়াছে। তাহাদের মর্মযন্ত্রণায় তৎকালীন রাষ্ট্র বিপ্লব সমূহ সংঘটিত হইয়াছে। মুর্শিদাবাদের দুটি বিশাল সমরক্ষেত্র আছে, গিরিয়ায় ও পলাশীতে, যে রণক্রীড়ায় অভিনয় হইয়াছিল। জগৎ শেঠগণ তাহার মূলে না থাকিলে তাহা কদাচ সম্পন্ন হইতে পারিত না। জগৎ শেঠের ক্রোধাগ্নিতেই মুর্শিদকুলির খান দৌহিত্র ও মুর্শিদাবাদের তৃতীয় নবাব সরফরাজ খাঁ পতঙ্গবৎ ভস্মিত হইয়া যান এবং তাহাদের সাহায্যে গিরিয়ায় সমরক্ষেত্রে বিজয়ী ঈশান উড্ডীন করিয়া আলীবর্দী খান মুর্শিদাবাদের সিংহাসন লাভ করেন। অষ্টাদশ শতাব্দীর যে ভয়াবহ বিপ্লবে প্লাবিত হইয়া হতভাগ্য সিরাজ সামান্য তৃণের ন্যায় ভাসিয়া গিয়েছিল এবং মির্জাফর ও মীর কাসিম উৎক্ষিপ্ত ও অর্ধক্ষিপ্ত হইয়া কেহবা অনন্ত নিদ্রায় কেহবা ফকিরি অবলম্বনে নিষ্কৃতি লাভ করে। জগৎ শেঠ গণের ক্রোধাঝটকা সেই তুফান সৃজনের মূল। দুঃখের বিষয়, সেই ভীষণ তুফানে অবশেষে তাহাদিগকেও অনন্ত গর্ভে আশ্রয় লইতে হইয়াছিল। যে ব্রিটিশ রাজরাজেশ্বরীর খান্তি দ্বারায় অসমুদ্র হিমালয় স্নিগ্ধ হইতেছে, জগৎ শেঠগণ সহজেই তাহার প্রতিষ্ঠা। আমাদের এই জগৎ শেঠের বংশকথার প্রথম অধ্যায় এখানেই সমাপ্ত হলো। দ্বিতীয় অধ্যায় জলদি আসবে। আপনারা ততক্ষণ আমার সাথে থাকুন। নমস্কার।